এবার ইরানের সূক্ষ্ম কৌশলে ইসরায়েলের পারমাণবিক কার্যক্রমের গোপন তথ্য প্রকাশ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। ইরান এক দারুণ বুদ্ধিমত্তার কাজ করে ফেলেছে। সকল কিছুকে ফাঁকি দিয়ে সূক্ষ্ম কৌশল খাটিয়ে ইসরায়েলি পারমাণবিক কার্যক্রমের তথ্য হাতিয়ে নিয়েছে। তলে তলে সামরিক ও গোয়েন্দা তৎপরতায় ইরান কতদূর এগোচ্ছে এটা কল্পনা করারও শক্তি এখন আর নেই বর্বর ইসরায়েলের। ইরান একটি বড় ধরনের নিরাপত্তা সাফল্যের দাবি করে বুধবার সন্ধ্যায় ইসরায়েলের পারমাণবিক স্থাপনা সম্পর্কিত গোপন নথি ও ছবি প্রকাশ করেছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, এই উপকরণগুলোর মধ্যে রয়েছে মার্কিন ও ইউরোপীয় বিজ্ঞানীদের সম্পৃক্ততার প্রমাণসহ হাজার হাজার গোপন নথি। গেল বুধবার ইরানের রাষ্ট্র পরিচালিত সম্প্রচার মাধ্যম প্রেস টিভির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে লেবানিজ সংবাদ মাধ্যম আল মায়াদিন। ইরানি গণমাধ্যম জানায়, কয়েক মাস আগে পরিচালিত একটি জটিল গোয়েন্দা অভিযানের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয়। এই অভিযানকে ইরানি কর্তৃপক্ষ ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বড় নিরাপত্তা সাফল্য হিসেবে অভিহিত করেছে। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেন, অভিযানে ইসরায়েলের পারমাণবিক ও নিরাপত্তা সংস্থার অভ্যন্তরীণ কিছু ব্যক্তি সহযোগিতা করেছে, যারা অর্থের বিনিময়ে এই নথি তেহরানে হস্তান্তর করেছে। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়ে বলেন, তিনি যেন তার কর্মচারীদের আর্থিক দুরবস্থা নিয়ে চিন্তা করেন। খাতিব আরও জানান, ইরানে নিরাপদভাবে স্থানান্তরিত একটি সংরক্ষণাগারে এখন ইসরায়েলি শাসন ব্যবস্থা ও অস্ত্র কর্মসূচি সম্পর্কিত লক্ষ লক্ষ পৃষ্ঠার মূল্যবান ও বৈচিত্র্যময় তথ্য রয়েছে। এসব নথির মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র উন্নয়ন ও আপগ্রেড প্রোগ্রাম, পুরনো অস্ত্র প্রকল্প এবং আমেরিকা ও ইউরোপের সঙ্গে যৌথ উদ্যোগের বিবরণ। সূত্র মতে, ফাইলগুলিতে অস্ত্র কর্মসূচির সাংগঠনিক কাঠামো এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও কর্মকর্তাদের নামও রয়েছে। গোয়েন্দা সূত্রগুলো লেবাননের আল মায়াদিন চ্যানেলকে জানায়, ইসরায়েলের সাথে সম্পর্কিত কৌশলগত তথ্য এবং হাজার হাজার নথি ইরানের হাতে এসেছে। অভিযানটি কিছু সময় আগে সংঘটিত হলেও বিপুল তথ্যের নিরাপদ স্থানান্তরের কারণে তা গোপন রাখা হয়েছিল। সূত্র আরও জানায়, নথিগুলোর বিশ্লেষণ শুরু হয়েছে, তবে উপাদানের পরিমাণ এতই বেশি যে সেগুলো পর্যালোচনা করতে ব্যতিক্রমী সময় লাগবে। ছবি ও ভিডিও সহ প্রতিটি উপাদান বিশ্লেষণ করে যাচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এই গুরুত্বপূর্ণ ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ইসরায়েল ইরানের পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি অব্যাহত রেখেছে। তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব কঠোর হবে। এদিকে ইরানের শত্রু মুসলিম জাহানের শত্রু নেতানিয়াহুর করুণ পরিণতি সামনে আসছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে পৌঁছালে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে তার হোটেলের বাইরে বিক্ষোভ করেছেন ইসরায়েল বিরোধীরা। খবর টাইমস অব ইসরায়েলের। ম্যানহাটনে বিক্ষোভকারীদের হাতে ছিল ইসরায়েলকে নেতানিয়াহুর হাত থেকে বাঁচাও, যুদ্ধ বন্ধ করো এবং সকলকে মুক্ত করো লেখা প্ল্যাকার্ড। বিক্ষোভকারীরা জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধের দাবিতে স্লোগান দেন। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর আগে নেতানিয়াহু সরকারের বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে থাকা ইসরায়েলি ও মার্কিন ইহুদিরা বিক্ষোভ করেছিলেন, যা দীর্ঘদিনের এক প্রথা ভেঙে দিয়েছিল। যুক্তরাষ্ট্রে ইহুদিরা ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভ করে না। এর আগে 2023 সালে নেতানিয়াহু জাতিসংঘ ভাষণ দেওয়ার সময় নিউ ইয়র্কে বড় ধরনের বিক্ষোভ হলেও গাজা যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ বেড়ে যাওয়ার কারণে এখন তা অনেকটা কমে এসেছে। তবে যুদ্ধ শুরুর পর আন্দোলনের একটি অংশ সরাসরি রাজনৈতিক অবস্থান থেকে সরে এসে শুধু বন্দীদের মুক্তির দাবিতে কাজ করছেন। অন্য অংশ এখনও রাজনৈতিক বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। শুক্রবার সাধারণ পরিষদে নেতানিয়াহুর বক্তব্যের সময়ও নিউ ইয়র্কে ইসরায়েলি প্রবাসীদের সংগঠন আনএক্সেপ্টেবল বিক্ষোভ করবে।
ভোরে সংবাদ মাধ্যম ফক্স নিউজ স্টুডিওর সামনেও তারা অবস্থান নেবে, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে আসে। সংগঠনটির প্রতিষ্ঠাতা আফির গুটেলজোন বলেন, ইহুদিবাদের সবচেয়ে মৌলিক নীতি হল জীবন রক্ষা করা। নেতানিয়াহু নিজের রাজনীতিকে বাঁচিয়ে রাখার স্বার্থে আমাদের বন্দীদের মুক্তি নিশ্চিত করছেন না। আমরা আওয়াজ তুলব যে ইসরায়েলিরা জীবন, শান্তি ও গণতন্ত্র চায়, নিরন্তর যুদ্ধ নয়। এছাড়া শুক্রবার সকালে জাতিসংঘের সামনে নেতানিয়াহুর ভাষণ চলাকালে গাজায় হামাসের হাতে বন্দীদের পরিবারের সদস্যরাও বিক্ষোভ করবেন। তাদের দাবি হচ্ছে ইসরায়েল ও বিশ্বের নেতাদের ওপর চাপ সৃষ্টি করে বন্দীদের অবিলম্বে মুক্তি নিশ্চিত করা। অন্যদিকে অ-ইহুদি ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলো জাতিসংঘে বিক্ষোভ চালিয়ে আসছে এবং শুক্রবার সকালে একই সময়ে বড় সমাবেশের ঘোষণা দিয়েছে। ইউ সদস্যদের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এবং একই বছরের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালতের অর্থাৎ ICJ-তে উপদেষ্টা মতামতের ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিরক মুসার সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণে গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে বলেন, অতীতে বিশ্ব অনেক গণহত্যা রুখতে ব্যর্থ হয়েছে, এবার আর ব্যর্থ হওয়া চলবে না। এর আগে আগস্টে স্লোভেনিয়া ছিল প্রথম ইউ সদস্য যেটি ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে দুই উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী ইটামার বেন গভির ও বেজালেল স্মোট্রিচকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে, কারণ তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য দিয়েছিলেন। 2024 সালের জুনে স্লোভেনিয়া, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেনের পথ অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ইসরায়েলের গাজায় হামলা ও পশ্চিম তীরে দখলদারিত্বের কড়া সমালোচনায় স্লোভেনিয়া অন্যতম ইউরোপীয় কণ্ঠস্বর হয়ে উঠেছে। স্লোভেনিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক পরিমণ্ডলে নজিরবিহীন। এটি ইসরায়েলের বর্তমান নেতৃত্বের প্রতি কূটনৈতিক ও নীতিগত চাপ আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে উৎসাহিত করতে পারে এই পদক্ষেপ। গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন পেরিয়ে গেছে 720তম দিনে। যতদিন গেছে বেড়েছে হামলার তীব্রতা। এ পর্যন্ত নিহত হয়েছেন 65,419 জন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যাও 1.5 লাখের বেশি। এর মধ্যে অনেক শিশুই হারিয়েছে শরীরের এক বা একাধিক অঙ্গ। এ অবস্থায় বিশ্বজুড়ে এককভাবে সবচেয়ে বেশি সংখ্যক অঙ্গহীন বা পঙ্গু শিশুর আবাসস্থল এখন হয়ে উঠেছে গাজা। বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। সংস্থাটির কমিশনার জেনারেল প্রধান ফিলিপ লাজারিনি তার সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত গাজায় মোট 40,000-এর মতো শিশুর অঙ্গচ্ছেদের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। তিনি আরও লিখেছেন, গাজা যুদ্ধ এখানকার শিশু এবং তাদের শৈশবের ওপর যে ক্ষতি করেছে তা কেবল শারীরিক আঘাত বা ক্ষুধার মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের ক্ষত অনেক গভীর ও অদৃশ্য। এর মধ্যে রয়েছে শিশু মনে যুদ্ধের নেতিবাচক প্রভাব, যার মধ্যে রয়েছে উদ্বেগ, দুঃস্বপ্ন, আগ্রাসন আর ভয়। অনেককে ভিক্ষা, লুটপাট বা শিশু শ্রমে বাধ্য করা হচ্ছে। এ এক হারানো শৈশব। এই যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, শিশুরা তাদের চলমান ও গভীরতর ট্রমা নিয়ে বেড়ে উঠবে, যা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর হবে। তাই শিশুদের জন্য অন্তত দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। এছাড়া জাতিসংঘের তদন্তকারীরা সম্প্রতি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদার বাহিনীর হামলায় গাজায় গত একদিনে কমপক্ষে 85 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় বুধবার রাতভর তীব্র হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে 85 ফিলিস্তিনি নিহত হয়েছেন
যা মঙ্গলবারের তুলনায় দ্বিগুণেরও বেশি। গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 7 জন নারী ও 2 শিশু রয়েছে। ইসরায়েলি আক্রমণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন আল আহলি স্টেডিয়ামে। তারপরও রেহাই মেলেনি তাদের, সেখানেও হামলা চালায় IDF। অন্যদিকে আন্তর্জাতিক জলসীমায় গাজায় ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ড্রোন হামলার পর এই নৌবহরকে রক্ষায় ভূমধ্য সাগরে নিজ নিজ দেশের নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে ইতালি ও স্পেন। বৃহস্পতিবার ইতালি জানিয়েছে তারা দ্বিতীয় জাহাজ পাঠাচ্ছে। অন্যদিকে স্পেন জানিয়েছে তাদের নৌবাহিনীও তৎপর থাকবে। এর আগের দিন সেখানে ফ্রিগেট বা মাঝারি আকারের রণতরী পাঠিয়েছে রোম। ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রোসেটো পার্লামেন্টের নিম্নকক্ষে এক ভাষণে বলেন, ফ্লোটিলা রক্ষায় এরই মধ্যে একটি জাহাজ পাঠানো হয়েছে, আর একটি জাহাজ পাঠানোর পথে রয়েছে। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তারা। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার বলেছেন তার দেশের নৌবাহিনী যুদ্ধজাহাজ পাঠানোর ক্ষেত্রে ইতালির সঙ্গে যুক্ত হবে। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। change tv.press এক ফোঁটা হলুদ নেই।